শেয়ার বাজার ও ব্যাংক খাতের কেলেঙ্কারি এবং কারসাজির কথা বললেই যে নামটি সবার মনের পর্দায় ভেসে ওঠে তিনি সালমান এফ রহমান। ১৯৯৩ সাল থেকে ৩১ বছরে শেয়ার বাজারে এমন কোনো কেলেঙ্কারি নেই যেখানে সালমান এফ রহমানের সম্পৃক্ততা মেলেনি। কারসাজির নিত্য নতুন পদ্ধতি আবিষ্কার করেন তিনি, কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতার চরম অপব্যবহার করে সবসময়ই থেকেছেন ধরাছোঁয়ার বাইরে। এর মধ্যে ২০০৬ সালে সৌদি যুবরাজ নামে ভুয়া এক ব্যক্তি সাজিয়ে রূপালী ব্যাংক কেনার নাটক সাজান। এ প্রক্রিয়ায় রূপালী ব্যাংকের শেয়ার থেকে ৯০০ কোটি টাকা হাতিয়ে নেন। গত ৩ বছরে শেয়ার বাজার থেকে দৃশ্যমান ৬,৬০০ কোটি টাকা নিয়েছেন তিনি। এর মধ্যে বেক্সিমকো সুকুক বন্ড ৩,০০০ কোটি, আইএফআইসি আমার বন্ড ১,০০০ কোটি এবং বেক্সিমকো জিরো কুপন বন্ড ছেড়ে ২,৬০০ কোটি টাকা নিয়েছেন। তবে অদৃশ্য ও বেনামি মিলিয়ে ৩ বছরেই এই অঙ্ক ২০,০০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে। ১৯৯৬ সালে শাইনপুকুর সিরামিক ও দোহা সিকিউরিটিজের কেলেঙ্কারিতে জড়ান তিনি। ওই সংক্রান্ত মামলায় এখনও তিনি আসামি। মামলাটির উচ্চ আদালতে চলমান। শেয়ার বাজারে কারসাজি নিয়ে ২০১১ সালে খন্দকার ইব্রাহিম খালেদের তদন্ত রিপোর্টেও তার নাম আসে। ওই সময় প্রভাব খাটিয়ে বেক্সিমকো ফার্মার প্রেফারেন্স শেয়ার পাশ করিয়ে নেন তিনি। এই শেয়ারের মাধ্যমে প্রিমিয়াম সহ ৪১০ কোটি টাকা সংগ্রহ করেন। একই সময়ে শাইনপুকুর সিরামিকের মাধ্যমে ২৮৬ কোটি এবং বেক্সিমকো টেক্সটাইলের মাধ্যমে ৬৩৫ কোটি টাকা সংগ্রহ করেন। এছাড়া জিএমজি এয়ারলাইন্সের প্লেসমেন্ট শেয়ার বিক্রি করে ৩০০ কোটি টাকা নেন তিনি। পরবর্তী সময়ে ওই কোম্পানি উধাও হয়ে যায়, কিন্তু বিনিয়োগকারীদের আর টাকা ফেরত দেননি। একইভাবে জিএমজি এয়ারলাইন্সের নামে সোনালী ব্যাংক থেকে ২২৮ কোটি টাকা ঋণ নেন তিনি। এক্ষেত্রে জানা মতো হিসাবে সালমান এফ রহমানের ধানমন্ডির বাড়ি বন্ধক রাখা হয়। পরবর্তী সময়ে টাকা শোধ না করলে তার বাড়ি নিলাম ডাকে সোনালী ব্যাংক। ২০১৩ সালে আইএফআইসি ব্যাংকের টাকায় নেপালের লোকসানি প্রতিষ্ঠানের ১০ টাকার শেয়ার ৭৫ টাকায় কেনেন তিনি। এই প্রক্রিয়ায় সেখানে ১২৫ কোটি টাকা পাচার হয়। ২০১১ সালে ভুয়া কাগজপত্রের মাধ্যমে আইএফআইসি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে শেয়ার বাজার থেকে ১,০০০ কোটি টাকা সংগ্রহ করেন। ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে সালমান এফ রহমান ঢাকা ১ আসন থেকে নির্বাচন করে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হন। দুই নির্বাচনেই তার ব্যাপক ভোট কারচুপি, কেন্দ্র দখল, সন্ত্রাস, সাংবাদিকদের ওপর হামলাসহ বহুবিধ নরকীয় কর্মকাণ্ডের মাধ্যমে ভোট কেন্দ্র দখল করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। নবাবগঞ্জ দোহার এলাকায় উন্নয়নের নামে সরকারি অর্থ লুটপাট করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া ব্যাংক দখল, ঋণের নামে ব্যাংকের আমানতকারীদের টাকা লুটপাট, রাজনৈতিক প্রভাব বিস্তার করে ব্যাংক থেকে বেআইনি সুবিধা নেওয়া, দেশ থেকে টাকা পাচার, ব্যাংকের ঋণ পরিশোধ না করে খেলাপি হওয়ার অভিযোগ রয়েছে সালমানের বিরুদ্ধে। শুধু তাই নয়, ১৭ দফা খেলাপি ঋণ নবায়ন করার মতো গুরুতর আর্থিক অনিয়মও করেছেন তিনি। এছাড়া তিনি মন্ত্রিসভার সদস্য না হলেও সরকারের সব পর্যায়ে ছিল তার ব্যাপক প্রভাব। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সালমান এফ রহমান আইএফআইসি ব্যাংকের নিয়ন্ত্রণ নেন। ওই সময় থেকে তিনি এখন পর্যন্ত ব্যাংকটির নিয়ন্ত্রণ রেখেছেন। আলোচ্য সময়ে ব্যাংক থেকে মোটা অঙ্কের টাকা লুটপাট করেছেন। ২০০৯ সালের আগে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আইএফআইসি ব্যাংকের পরিচালক পদ থেকে তাকে বাদ দেওয়া হয়। এদিকে নিয়মের বত্যয় ঘটিয়ে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক থেকে ২১,৯৭৮ কোটি টাকার ঋণ বের করে নিয়েছে বেক্সিমকো গ্রুপ। বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনে দেখা যায়, কেন্দ্রীয় ব্যাংকের যথাযথ নিয়ম অনুসরণ না করে বেক্সিমকো গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানকে প্রায় ২২,০০০ কোটি টাকার এই ঋণ দিয়েছে জনতা ব্যাংক। হিসাব অনুযায়ী এর মাধ্যমে তারা শুধু একটি গ্রুপকেই ব্যাংকের মূলধনের ৯৪৯.৭৮% ঋণ সুবিধা দিয়েছে। কিন্তু কোনো একক গ্রাহককে মূলধনের ২৫% বেশি ঋণ দেওয়ার নিয়ম নেই। একাধিকবার কেন্দ্রীয় ব্যাংক থেকে বেক্সিমকো গ্রুপের সার্বিক ঋণের তথ্য চেয়ে চিঠি দিলেও পরিপালন করেননি ব্যাংকটি। বরং কেন্দ্রীয় ব্যাংকের কাছে তথ্য গোপন করা হয়েছে। এরপর নতুন করে আরও ৪৭৯ কোটি ৩৬ লাখ টাকা ঋণের আবেদন করেছে বেক্সিমকো। বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনের তথ্য অনুযায়ী
25 জুলাই জনতা ব্যাংকের 778তম পর্ষদ সভায় বেক্সিমকো গ্রুপের 26টি প্রতিষ্ঠানকে বিশেষ বিবেচনায় উল্লেখিত সুবিধা দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু কোনো গ্রাহককে বিশেষভাবে একক গ্রাহক ঋণ সীমা এবং ঋণ পুনঃতফসিলের সুবিধা দেওয়ার আগে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতির বিধান রয়েছে। প্রচলিত নিয়মের ব্যত্যয় ঘটলেও জনতা ব্যাংককে এই ঋণের বিষয়ে অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বিশেষ বিবেচনায় ঋণ পুনঃতফসিল ও একক গ্রাহক ঋণ সীমা অতিক্রমের দায় থেকে জনতা ব্যাংককে মুক্তি দিলেও দুটি শর্ত জুড়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এগুলো হচ্ছে, ব্যাংকে গ্রাহকের মোট ঋণের পরিমাণ আর বাড়ানো যাবে না। 2024 সালের 31 ডিসেম্বরের মধ্যে গ্রাহকের ঋণ সুবিধা 25% সীমার মধ্যে নামিয়ে আনতে হবে। সরকারি খাতের অগ্রণী ব্যাংক থেকে বেক্সিমকো গ্রুপের একটি ঋণ 17 দফা নবায়ন করা হয়েছে। এর আগে সিটি ব্যাংক থেকে বেক্সিমকো গ্রুপের নামে নেওয়া ঋণ খেলাপি হয়েছিল। এবি ব্যাংক থেকে ঋণ খেলাপির দায়ে পরিচালক পদ ছাড়তে হয়েছে বেক্সিমকো গ্রুপকে। সিটি ব্যাংক থেকে রপ্তানির নামে ঋণ নিয়ে জালিয়াতির ঘটনা ধরা পড়েছে। এক্সিম ব্যাংক থেকে বেনামে ঋণ নিয়ে তা শেয়ার বাজারে বিনিয়োগ করার মতো কেলেঙ্কারির ঘটনাও রয়েছে গ্রুপটির মধ্যে। ওইসব ঋণ এখন খেলাপি হয়ে পড়েছে। করোনার সময় টিকা নিয়ে জালিয়াতি করার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। এছাড়া দেশ থেকে টাকা পাচারের ঘটনাও রয়েছে বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে। 2006 সালের তত্ত্বাবধায়ক সরকারের সময় গঠিত দুর্নীতি বিরোধী টাস্ক ফোর্সের তদন্তে বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে বিদেশি কর্মী নিয়োগের মাধ্যমে দেশ থেকে টাকা পাচারের অভিযোগ প্রমাণিত হয়। ওই সময় সালমান এফ রহমানের নামে লন্ডনে $350 কোটি একটি আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের সন্ধান পাওয়া যায়, যার মাধ্যমে তিনি দেশ থেকে টাকা পাচার করেছেন। তার বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর প্রয়াত লুৎফর রহমান সরকারের সঙ্গে অসৎ আচরণের অভিযোগও রয়েছে। চাহিদা অনুযায়ী বেআইনিভাবে ঋণ আটকে দেওয়ায় তিনি গভর্নরের সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন। ব্যাংক খাতে ছিল তার অপ্রতিরোধ্য প্রভাব। সাবরিনা জলিল, সবার কথা।